শুরুতে কালীঘাটের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে ছবি অটোমেটিক গার্ডরেল খোলার নির্দেশ পুলিশ দিয়েছে, বদলের ম্যানুয়াল গার্ডরেল বসানোর নির্দেশ কলকাতা পুলিশ দিয়েছে। এমনটাই জানতে পারা যাচ্ছে যে ছবি একদম সামনে আসছে, যে গার্ডরেল, সেই গার্ডরেল অটোমেটিক গার্ডরেল এবার খোলার নির্দেশ পুলিশের, তার বদলে সেখানে ম্যানুয়াল গার্ডরেল বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অটোমেটিক গার্ডরেলের ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন। ওই রাস্তায় যখন কেউ প্রবেশ করে নীলাঞ্জনা, আমরা দেখেছি যে তার আগে, এর আগে সেখানে রীতিমতো সার্চ করা হতো, কোথায় যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন সেটা জিজ্ঞাসা করা হতো। কিন্তু আজ সকাল থেকে সেই রাস্তা কিন্তু জনসাধারণের জন্য অবাধ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। একদমই কড়া সিকিউরিটি জোন, সেই সমস্ত ছবি দেখেছি। এবার সেই ম্যানুয়াল গার্ডরেল এবার বসানোর নির্দেশ দেওয়া হয়েছে, অটোমেটিক গার্ডরেল খোলার নির্দেশ দিয়েছে পুলিশ। পুলিশের নির্দেশেই সরানো হলো গার্ডরেল, সেই ছবিও দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গার্ডরেল সরিয়ে দেওয়া হলো। সরাসরি যায় প্রবীর চক্রবর্তী। প্রবীর রয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, দেখো নীলাঞ্জনা, এই যে কালীঘাট ব্রিজ, এই কালীঘাট ব্রিজ থেকে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার যে মূল রাস্তা, প্রথম রাস্তাটা, সেটা হচ্ছে এটা। এখানে কিন্তু এতদিন ধরে এই অটো গার্ডেন ব্যবহার করা হতো, এতদিন ধরে এই অটো গার্ডেন ব্যবহার হতো রিমোট চালিত। তুমি দেখতে পাচ্ছ এই গার্ডেন, এই রিমোট চালিত গার্ডেন ব্যবহার করা হতো। বাইরে থেকে গাড়ি, বাইক যেটা ভেতরে ঢুকতো, আগে এখানে আটকানো হতো, তাদেরকে জিজ্ঞাসা করা হতো ভেতরে কোথায় যাচ্ছে, কি কাজ আছে, তারপর অনুমতি দেওয়া হতো। আজকে সকালে কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের কয়েকজন অফিসার কালীঘাট থানা থেকে এসে তারা বলেছেন যে এই অটো গার্ডরেলটি আর ব্যবহার করা যাবে না, অটো গার্ডরেলটিকে বন্ধ করে দিন, এই ব্যবহার বন্ধ করে দিন। এবং যদি প্রয়োজন হয় তবে ম্যানুয়াল যে ব্যারিকেডগুলো হয়, এমনি ব্যারিকেড যেগুলো রাস্তাঘাটে থাকে সেগুলো ব্যবহার করুন। সেই মধ্যে দেখা গেল যে অটো গার্ডরেলটা ব্যবহার বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঢোকা এবং বেরোনোর যে মূল প্রথম রাস্তাটা, সেই রাস্তা কিন্তু অবাধ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, যেখানে গাড়ি ঢুকছে, গাড়ি বেরোচ্ছে, কাউকে আটকানো হচ্ছে না, কারোর কোনো সিকিউরিটি চেকিং চলছে না। স্বাভাবিকভাবেই সকালবেলা এই পুলিশের তরফ থেকে নির্দেশ আসার পর অটো গার্ডের ব্যবহার বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সাধারণের প্রবেশ অবাধ করে দেওয়া হচ্ছে। ধন্যবাদ প্রবীর। একদিকে যেখানে এই ছবি দেখতে পাচ্ছি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে একেবারে গার্ডরেল সরিয়ে দেওয়া হলো এবং তার সঙ্গে এবার থেকে ম্যানুয়াল গার্ডরেল বসবে, যে অটোমেটিক গার্ডরেল ছিল সেগুলো সরিয়ে দেওয়া। এবার কালীঘাটে আরো একটা ছবি, একেবারে বেনজির ছবি। আহিরি, আমরা গতকালকেও দেখেছিলাম বাংলায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে, কালীঘাট চত্বর শুনশান খাকা করছে, সেই ছবি গতকাল দেখেছিলাম। আজকেও একই রকম ছবি কালীঘাট চত্বরে, একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখানে রীতিমতো খাকা করছে। আর কালীঘাট চত্বর কোনো কর্মী সমর্থকদের দেখা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া একেবারে শুনশান, কর্মী সমর্থকদের কোনো ভিড় সেখানে দেখা যাচ্ছে না। একবার দেখুন ছবিটা। নিরাপত্তার আনুষ্ঠানিক বহরটা এখনো পর্যন্ত রয়েছে, তবে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনেটা আজ কার্যত শুনশান। আমরা দেখতেও পাচ্ছি এই মুহূর্তে যেখানে প্রচুর পুলিশ কর্মী এখনো পর্যন্ত মোতায়েন রয়েছেন। যে বিশেষ কোলাপসিবল বড় লোহার খাঁচা এখানে ব্যবস্থা করা হয়েছিল, সেই খাঁচাও এখনো পর্যন্ত রয়েছে। যে খাঁচা যে কোনো ব্যক্তি যিনি ভেতরে যাওয়ার ক্ষেত্রে ছাড়পত্র পাচ্ছেন, তিনি ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে আবার নতুন করে বন্ধ হয়ে যাচ্ছে। তবে বাদ বাকি এই গোটা রাস্তাটা আজ অনেকটাই শুনশান। একদম বড় বড় করে এখানে লেখা রয়েছে ভবানীপুরের হৃদয় জুড়ে শুধুই মমতা। তবে সেই ভবানীপুরে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কখন ইস্তফা দেবেন এবং সেই ইস্তফা কিভাবে গৃহীত হবে এবং ইস্তফা দেওয়ার আগে নতুন করে আর কোন রাজনৈতিক জল্পনা তৈরি হয় কিনা, সেদিকে এই মুহূর্তে নজর রয়েছে গোটা রাজ্যে। 24 ঘন্টার জন্য ক্যামেরা টিভির সঙ্গে অয়ন, কালীঘাট, কলকাতা। নীলাঞ্জনা, এই মুহূর্তে রাজ্যে একাধিক জল্পনা রয়েছে। গতকাল আমরা দেখলাম পালা বদলের পর ঘাসফুল একেবারে দুর্মুষ হয়ে গিয়ে পদ্ম ফুল বাংলায় ফোটার পর বেশ কিছু প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে বাংলায়। তার মধ্যে অন্যতম মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার গঠন এবং মুখ্যমন্ত্রী কে হবেন, এই প্রশ্ন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে বাংলায়। নাম একাধিক ঘুরে ফিরে আসছে। তবে শুভেন্দু অধিকারীর হাতে যে
দায়িত্ব যেতে চলেছে তা নিয়ে একটা সরগরম পরিস্থিতি রয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির তরফে এখনো সরকারিভাবে কিছুই ঘোষণা করা হয়নি, যদিও বিজেপি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্ব নিয়ে যেটা দেখছে সেটা হচ্ছে এতদিন ধরে যারা বিজেপি করছে তাদের সঠিকভাবে সঠিক জায়গায় রাখা, একদমই যথাযোগ্য তাদেরকে সম্মান দেওয়া, যথাযোগ্য স্থান দেওয়া, সেই নিয়ে কোনো রকম ভাবনা কিন্তু রাখতে নারাজ পদ্ম শিবির। আমরা দেখেছি সমীর ভট্টাচার্য যখন দায়িত্ব নিয়েছিলেন তিনি কিন্তু এই বিষয়টায় জোর দিয়েছিলেন যে যারা পুরনো, যারা বিজেপি কর্মী তাদেরকে আবারও মূল স্রোতে ফিরিয়ে আনা, আবারও সক্রিয় করা, একটা মেলবন্ধনের মাধ্যমে কাজ করা, এই বিষয়গুলো দেখেছি। আর এক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ যেটা বিজেপি মনে করছে, বিজেপি সূত্রে যে খবর, যে এতদিন ধরে যারা বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত তাদেরকে যথাযোগ্য স্থান দেওয়া, এই বিষয়গুলো যেরকম রয়েছে। এবং আইনে যেমনটা জল্পনা সত্যিই রয়েছে যে মন্ত্রিসভা এবং রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে, এই জল্পনার মধ্যেই আপনাদের একটুখানি মনে করাই এর আগে অমিত শাহ এই প্রসঙ্গে কি বলেছে, শুনুন। बंगाल के मुख्यमंत्री जी अफवाह फैला रहे हैं कि बंगाल में अगर भाजपा का शासन आया तो बाहरी लोग शासन करेंगे। यदि बंगाल का अगला मुख्यमंत्री बंगाल में ही जन्म लेने वाला, बंगाली मीडियम में पढ़ा लिखा और बंगाली बोलने वाला होगा, इतना ही है कि आपका नतीजा नहीं होगा तो भारतीय जनता पार्टी का कार्यकर्ता होगा। अगली सरकार बंगाल के ही भारतीय जनता पार्टी के कार्यकर्ता नहीं बनाएंगे। অমিত শাহ তার বক্তব্য আমরা শুনছিলাম নীলাঞ্জনা, এবং তিনি যে কথা বলেছিলেন সেই কথাকে মাথায় রেখেই কিন্তু জল্পনা আরো বেশি জোরালো হচ্ছে। এবং এই যে গুরু দায়িত্ব, যে মন্ত্রিসভা কেমন হবে, মুখ্যমন্ত্রী ধরলে কারা কারা এগিয়ে, সেই গুরু দায়িত্ব পালনের জন্য কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বরা এবার আসছেন। রাজনাথ সিং কলকাতায় আসছেন, বিধায়ক দলের নেতা বাছাইয়ের দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন রাজনাথ সিং। আমরা একটু আপডেট নিই, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজীব, দেখো, পশ্চিমবঙ্গের নির্বাচন পর্বে মিটে গিয়েছে, ফলাফল সামনে এসে গিয়েছে। এখন মূল প্রশ্ন সরকার গঠন করা এবং মুখ্যমন্ত্রী কে হবেন, মন্ত্রিসভায় তারা থাকবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিজেপির তৎপরতা চলছে। এবং রাজ্য বিজেপির নেতারা তাকিয়ে রয়েছেন কার্যত কেন্দ্রীয় বিজেপির নেতাদের দিকে। আজকেই বঙ্গ বিজেপির দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতা সুনীল বনসল তিনি বিকেলবেলায় দিল্লিতে ফিরছেন। তিনি দিল্লিতে ফিরে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে কথা বলবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন, এবং তারপর যেটা জানা যাচ্ছে রাজনাথ সিংকে কলকাতায় পাঠানো হতে পারে। এবং রাজনাথ সিং সেক্ষেত্রে কিন্তু একেবারেই যে ভূমিকা পালন করবেন, সেখানে পরিষদীয় দলের বৈঠক এবং পরিষদীয় দলের নেতা নির্বাচন করা এবং সেখান থেকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা, সবটাই কিন্তু রাজনাথ সিং এর নেতৃত্বে হতে চলেছে এমনটাই বিজেপি সূত্রের খবর। সেক্ষেত্রে আর দুদিন লাগবে এই চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। কিন্তু এই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন, তিনি কার্যত জায়ান্ট কিলার, এবং এর পাশাপাশি কয়েকটি নাম রয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় বিজেপির নেতারা নেবেন এবং সেই লক্ষ্যে সুনীল বনসল আজকে দিল্লিতে আসছেন। তিনি বিজেপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করবেন। রাজীব, ধন্যবাদ। আরেকবার যেদিকে নজর রাখি, গতকাল ফল ঘোষণার পর ছবিটা পরিষ্কার হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ সামনে এসেছিল যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল হয়ে যাচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। নদিয়া কৃষ্ণনগরেও একই ঘটনা, একই অভিযোগ। নদিয়া কৃষ্ণনগরে পার্টি অফিস দখল তৃণমূল কংগ্রেসের। তবে ইন্টারেস্টিং বিষয়, একসময় বামেদের ছিল এই পার্টি অফিস, এরপর তৃণমূলের হয়, আর এখন বিজেপির এই পার্টি অফিস। অনুপ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, ইন্টারেস্টিংলি আমরা যেমন রাজ্য যেমন পরিবর্তন দেখলো, তেমন এই পার্টি অফিসও পরিবর্তন দেখছে। অভিযোগটা কি তৃণমূলের? একদমই তোমাকে শুধু তৃণমূলের গোপন নয়, স্থানীয় যারা ব্যবসায়ী তারা বলছে যে আমরা নিজের চোখে দেখেছি যে এই যে পার্টি অফিসটা, এটা পার্টিটা কৃষ্ণনগর ঠিক রাগুয়া NH 12 এর পাশে ভাতজাংলা পঞ্চায়েতের পাশে এই পার্টি অফিসটা। সেই পার্টি অফিস দেখেছে দীর্ঘদিন যারা বামেদের ছিল এবং বামেদের মধ্যে বামেদের শরীর যে দল পদবাস্তব সেই তাদেরই ছিল আর কি, এবং আমরা ওখানে থাকতো আর কি, বাম CPM এবং ফরওয়ার্ড সকলে থাকতো ওখানে। কিন্তু তারপরে সেই পার্টি অফিসটা তারা দেখেছে 2011 সালে দখল নিয়েছিল তৃণমূল। এবার এই
2026 সালে নির্বাচন হলো এবং তারা নিজেরাই বলছে যে আমরা 3 বার পার্টি অফিসটা পাঠাতে দেখলাম এবং এবার হঠাৎ করে আজকে সকালবেলায় 20-25 প্রায় 30 জন বাইক বাহিনী এসেছিল এবং এসে সেই পার্টি অফিসের সমস্ত কাগজপত্র যার ছবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যান্য যে দলীয় সব জিনিসপত্র ছিল সমস্ত পার্টি অফিস থেকে বাইরে বের করে দেয়, বের করে দিয়ে সেগুলো আগুন লাগিয়ে দেয় এবং চেয়ার টেবিল ভেঙে দেয় এবং সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দিয়ে তারপর তারা কিন্তু চলে যায়। এই যে স্থানীয় মানুষ তারা কিন্তু বলছে যে আমরা জিজ্ঞেস করছে তারা কি আতঙ্কিত? একেবারে অনুপ বোঝাই যাচ্ছে। তুমি নজর রাখো পরিস্থিতি থেকে। ধন্যবাদ তোমার। অনুপ কুমার দাস অনেক প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর এই একই ধরনের ছবি তৃণমূলের পার্টি অফিস দখলের ছবি কিন্তু হুগলিতেও দেখা যাচ্ছে। হুগলির চুচুড়ার ছবি আপনাদের দেখাবো। সেখানেও তৃণমূলের পার্টি অফিস দখল করা হয়েছে, এখন অভিযুক্ত ভাঙচুর চালানো হয়েছে এবং সেখানে এই মুহূর্তে গেরুয়া পতাকা হচ্ছে না। একদমই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেই ছবি এখানে মাটিতে পড়ে রয়েছে, চারিদিকে ভাঙচুরের নিদর্শন স্পষ্ট। অগ্নির ছবি দেখাচ্ছি। পরপর পার্টি অফিস দখল, ভাঙচুর, চুচুড়া 8 নম্বর ওয়ার্ডের অফিস দখল, 10 নম্বর ওয়ার্ডের তৃণমূলের অফিস দখল। ঠিক কি ছবি, সামগ্রিকভাবে কি বক্তব্য তৃণমূল কংগ্রেসের? বিধান দেখো, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যিনি বিধায়ক চুচুড়া তিনি অশোক মজুমদার তিনি বলছেন যে বেশ কয়েকটি পার্টি অফিস দখল করা হয়েছে তাদের এবং এই অভিযোগ আসার পরেই তিনি সরাসরি বিজেপি নেতৃত্বের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তার যেটা বক্তব্য যে পুলিশকেও তিনি বিষয়টি জানিয়েছেন এবং এই ঘটনা যদি চলতে থাকে রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া তার উপায় থাকবে না এমনটাই তিনি জানিয়েছেন। ঘটনা যেটা ঘটেছে গতকাল যে নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছিল তারপর থেকেই যেটা শোনা যায় যে চুচুড়ার বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের পার্টি অফিস দখল হতে থাকে, সেখানে কয়েকটি জায়গায় ভাঙচুরও চলে। পাঁচবেড়িয়া পৌরসভা অঞ্চলে 2টো ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস দখল হয়েছে, চণ্ডীতলাতে হয়েছে, ভদ্রেশ্বরেও হয়েছে এবং এই পার্টি অফিস দখল যখন হচ্ছে তখনই দেখা যায় যে বিজেপির কিছু নেতা কর্মী তারা কিন্তু 2টি পার্টি অফিস তৃণমূলের, যেটা একটা হচ্ছে 10 নম্বর ওয়ার্ড চুচুড়া যেটা ওয়ার্ড অফিস, পাশাপাশি রবীন্দ্রনগর কালীতলা সেখানে একটি তৃণমূলের অফিস, এই 2টি অফিস দখল হয়ে গিয়েছিল। সেই 2টি অফিস কিন্তু তারা ফেরানোর ব্যবস্থা করেন। বিজেপির পক্ষ থেকে যেটা জানিয়ে দেওয়া হয় যে অতি উৎসাহী কিছু লোকজন এটা করছে, এটা বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। গতকাল চুচুড়ার যিনি বিধায়ক হয়েছেন, জয়ী হয়েছে সুবীরনাথ, তিনিও স্পষ্ট বার্তা দিয়েছেন দলের কর্মীদের উদ্দেশ্যে যে কোনোভাবেই এই ধরনের কাজ করা যাবে না। এখানে রাজনৈতিক যে স্বাধীনতা সেটা বজায় রাখতে হবে, অর্থাৎ যে রাজনৈতিক দলে বিশ্বাস করুন না কেন সেই দল তাদের করতে দিতে হবে, জোর জবরদস্তি করা যাবে না কোনোভাবেই। দু জায়গার ছবি এই মতো তুলে ধরছে আপনাদের সামনে। কৃষ্ণনগর এবং চুচুড়া দুটো আলাদা জেলা মিলানো না, কিন্তু ছবি এক। পার্টি অফিস দখলের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলা থেকে খবর সামনে আসছে।